মাথার উপর লালচে সূর্যটা ডুবে যেতে দেখলেন শচীন কোবরেজ। আজ কি ঠান্ডাটা একটু বেশি জাঁকিয়ে পড়েছে? গাটা কেমন যেন বেশি স্যাঁতস্যাঁত করছে বৃদ্ধ মানুষটার। বাঁশবাগানটা পেরোলেই মৃদুল ঘোষের বাড়ি। তার বাড়িতেই ডাক পড়েছে শচীন কোবরেজের। পাঁচিল ঘেরা বাড়িটার সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধ মানুষটি। বাড়িটার মাথার উপর একটু ছাই ছাই কুয়াশা যেন পাক খাচ্ছে একভাবে। বৃদ্ধ কবিরাজ একবার সেদিকে তাকিয়ে দেখে গলা তুলে হাঁক পারলেন, মৃদুল, আরে মৃদুল, বাপ বাড়ি আছিস? বৃদ্ধর ডাক শুনে মৃদুল হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। তার চোখ মুখ বিভ্রান্ত, প্রায় কান্না মেশানো গলায় সে বলল, কবিরাজ মশাই, ও মা, বাইরে দাঁড়িয়ে কেন? আসেন আসেন, সেই কখন আপনাকে ডাকতে ওই 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 খগেনকে পাঠিয়েছিলাম। আসেন আসেন। তার কথায় খগেনের দিকে একবার কটমট করে দেখে শচীন কোবরেজ এগিয়ে গেলেন বাড়ির ভেতরের দিকে। শেষ বেলার সূর্য ততক্ষণে একেবারে অস্ত গেছে মৃদুল ঘোষের বাড়ির পেছনে। বিশাল আকারের বাড়ির মাটির দেওয়ালে দেওয়ালে নকশা। টিমটিমে লণ্ঠনের আলোয় ছায়ারা থেকে থেকে খেলে যাচ্ছে এদিক ওদিক। শচীন কোবরেজ একটা মোড়ায় বসে মৃদুল ঘোষালের বুড়ো বাপের হাতের নাড়ি পরীক্ষা করছিলেন। এই বুড়োরই এখন তখন অবস্থা বলে তাকে ডেকে পাঠিয়েছিল মৃদুল ঘোষ। ও, আজ রাতটুকুনো কাটবে না মনে হচ্ছে। তুই এক কাজ কর, খাটিয়া বাঁধা লোক ডেকে রাখ, তার মনটাকে শক্ত কর, বুঝলি? শক্ত কর মনটাকে। শচীন কোবরেজের কথা শেষ হতেই মৃদুল দু হাতে মুখ ঢাকলো, আর তার বউটাও মুখে আঁচল চাপা দিল। শচীন কোবরেজ আর কোনো কথা না বলে হেঁটে বেরিয়ে এলেন বাড়ির মধ্যে থেকে। সন্ধ্যের আধার নেমেছে চারিদিকে। এদিক ওদিক বাড়ি থেকে শাঁখের শব্দ ভেসে আসছে, ঘণ্টার ধ্বনিও শোনা যাচ্ছে চারিদিকে। খগেন এমন সময় বেরিয়ে এলো। তার চোখ মুখ কেমন যেন বিভ্রান্ত বলে মনে হলো শচীন কোবরেজের। কি হলো রে তোর আবার? বুড়ো মানুষ মারা যাবে, তা নিয়ে এত মন খারাপ করার কি হলো? এমন তো কত। আরে না কবিরাজ মশাই, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, মৃদুলদার বাপের গলায় একখানা আজব দাগ আছে, ঠিক যেন ওই ওই দাঁতের দাগ। হ্যাঁ, ঠিক যেন দাঁতেরই দাগ, জানেন তো? বলিস কি? চল দেখি দেখি, আমার চোখে পড়লো না কেন? চল চল দেখি। শচীন কোবরেজ আবার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। মৃদুল আর তার বউ বুড়ো মানুষটার শরীরের পাশে চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। দেখি সর দেখি, কি বলছে এই খগেনটা, দেখি। শচীন কোবরেজ এগিয়ে গিয়ে মানুষটার ঘাড়টা হাত দিয়ে একদিকে কাত করে দেখলেন। সত্যি বুড়ো মানুষটার গলায় দুটো দাঁতের দাগ, বেশ পুরনো দাগ। রক্ত শুকিয়ে গেছে সেখানে। কি দেখছেন কবিরাজ মশাই? উনি তো আর নেই। বাইরে এসো তুমি, একটা ব্যাপারে একটু কথা বলার ছিল, চলো। মৃদুল শচীন কোবরেজের কথায় অবাক হলেও তার পেছন পেছন চলল। খগেনও এগোলো তাদের সাথে। এখানে দাঁড়িয়ে তার গাটাও কেমন যেন শিরশির করছে। বাড়ির বাইরে ঠান্ডা বাতাস দিচ্ছে, ছুঁচের মতো শরীরে বেঁধে হাওয়া। তিনজন এসে দাঁড়ালো উঠোনের ওপর। শচীন কোবরেজ একবার বাড়ির দরজার দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, তোর বাপের গলায় ও কেমন দাগ? দেখে প্রথমে সাপের দাঁতের দাগ মনে হলেও এখন তো মনে হচ্ছে মানুষের দাঁতের দাগ। কি জানি গো খুড়ো, সপ্তাহখানেক আগে ওই ওই দক্ষিণ তলি গ্রামে গেছিলেন সন্ধ্যের দিকে। যখন ফিরলেন তখন থেকেই গায়ে একদম ধুম জ্বর, আর কথাও কইতে পারছেন না। ও ও দাগটা আমার আর আমার বউয়ের চোখে পড়েনি আগে। ও দাগটা আমি আগেও দেখেছি গো শচীন খুড়ো। ওই ওই পাড়ার সেই হারু মিত্তিরের ছেলেটা মরলো না, তার গলাতেও অমন দাগ ছিল। কচি ছেলে একের গো, এই এমনি সপ্তাহখানেকের মধ্যেই সব শেষ হয়ে গেল গো। কি বলবো আর, আমি তো গেছিলাম দাহ করতে। বুড়ো কোবরেজ থুতনিতে হাত দিলেন। সত্যি এ বড় চিন্তার বিষয়। এই গ্রামে পরপর দুটো অকাল মৃত্যু, তাও আবার এমন অজানা কিছুর কামড় খেয়ে। ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এমন সময় একটা মেয়েলি গলায় মরণ চিৎকার শুনতে পেল ওরা সবাই। চমকে সব্বাই তাকালো মৃদুল ঘোষের বাড়ির দিকে। কয়েক মুহূর্তের মধ্যে ওরা তিনজন আবার এসে ঢুকলো বাড়ির মধ্যে। লণ্ঠনের আলোয় ওদের চোখের সামনে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। মৃদুল ঘোষের প্রায় মড়ো মড়ো বাপ একেবারে লম্বা একটা সাপের মতো দাঁড়িয়ে আছে জানলাটার সামনে। তার ঠিক পেটের কাছে দেখা যাচ্ছে দুটো পা ঝুলে আছে। থেকে থেকে পা দুটো কেমন যেন ঝটকা মেরে উঠছে। বাবা! মৃদুলের অস্ফুট চিৎকারে একটা দেহ ঝপ করে পড়ল বুড়োর পায়ের সামনে। মৃদুল ঘোষের বউয়ের দেহ সেটা। এবার বুড়োটা ঘুরে তাকালো মৃদুলদের দিকে। তারা ততক্ষণে হতবাক হয়ে গেছে ভয়ে একেবারে। বুড়োটার মুখের কষ বেয়ে বেরোচ্ছে লাল ধারা, সরু সরু ছুচলো দাঁত মুখে।
সন্ধেবেলায় এই মানুষটাকে মরো মরো দেখেছে ওরা। হঠাৎ খগেন একটা দেশলাই জানলো ফস করে, একটা তীব্র আলোর স্ফুলিঙ্গ ঝিলিক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বুড়োর অত লম্বা দেহটা একটা ছোট্ট চিৎকার করে জানলা দিয়ে গলে বাইরে লাফিয়ে পড়ল। তারপর আঁধারে ছপ করে মিলিয়ে গেল। কি যে একটা হয়ে গেল, ওরা কিছুই যেন বুঝে উঠতে পারল না। খগেনের হাতের দেশলাইটা আবার চুপ করে নিভে গেল আগের মতোই। কি হলো? ওটা ওটা কি তোর বাপ ছিল নাকি রে মৃদুল? কল্পনা, কল্পনা, কল্পনা। আঁতকে উঠে মৃদুল দৌড়ে গেল তার বউটার দিকে। মাটিতে পড়ে ততক্ষণে সে গো গো করে উঠেছিল। মৃদুল দু হাতে তাকে তুলে ধরেই চমক খেল যেন। তারও গলায় দাঁতের দাগ, শরীর যেন অবশ আর ঠান্ডা হয়ে আসছে। ও খগেন, কি হচ্ছে বলো তো? কি হচ্ছে এখানে? কি জানি, কিছুই যে বুঝতে পারছি না। মনে হচ্ছে মৃদুলদার বাবার ওপর কোনো কোনো ভূত পেরেত ভর করেনি তো? না না, সেসব নয়। আমার মনে হচ্ছে ওনার মাথাটা খারাপ হয়েছে। তো মৃদুল, তোমার বউ। মৃদুল দু হাতে তার বউয়ের দেহটা তুলে নিল। ঘরের আরেক দিকে অন্য একটা খাটের দিকে সে এগিয়ে গেল। তাকে দেখে বোঝা যায় খুব বড় ধাক্কা খেয়েছে সে। ও খগেন, চল বাপ চল, আমরা বাইরের দিকে যাই। গ্রামের আরো দু একজনকে ব্যাপারগুলো জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ খুড়ো, চলো। আমারও কেমন যেন ঠেকছে এসব। চলো চলো চলো। শচীন কোবরেজ আর খগেন বেরোলো মৃদুল ঘোষের বাড়ির বাইরে। কুয়াশায় চারিদিকে এখন একেবারে ঝাপসা। দুহাত দূরের মানুষকেও যেন চোখে দেখা যায় না। শচীন কোবরেজ আর খগেন হেঁটে চলেছেন বাঁশ বাগানটার মধ্যে দিয়ে। ধোঁয়া ধোঁয়া কুয়াশাতে বেশ গা ছমছম করছিল ওদের দুজনের। শচীন কোবরেজ হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছিলেন। তার মনে বারবার মৃদুল ঘোষালের বাপের বিভৎস মুখটা ভেসে উঠছিল। হঠাৎ খগেনের মনে হলো সামনের কুয়াশার ভেতর কেউ যেন ঠিক লম্বা গাছের মতো দাঁড়িয়ে আছে। খগেনের পা গুলো থেমে গেল নিচে থেকেই। কে বলতো? চেনা কেউ তো মনে হচ্ছে না। এই কে? কে ওখানে? কে? শচীন কোবরেজও ব্যাপারটা দেখেছিলেন। লোকটাকে কোনোভাবেই চিনতে না পেরে এবার হাতের টর্চটাকে তুলে ধরলেন তিনি। সাথে সাথে একটা চমক খেলেন। এ লোকটা গ্রামের স্কুল মাস্টার। মাত্র মাস 6 হলো এই গ্রামের হাই স্কুলে এসেছে। এই লোকটার ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি, তবে শান্ত আর খুব ভদ্র মানুষ। গ্রামের সবাই লোকটাকে খুব পছন্দ করে। এ কি বাদল মাস্টার? তুমি এখানে? কি ব্যাপার? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, শুনছিলাম মৃদুলদার বাবার শরীর নাকি খুব একটা ভালো না, তাই ভাবলাম একবারে দেখা করে যাই। তা আপনারা কোথা থেকে আসছেন? শচীন কোবরেজ কিছু একটা বলতেই যাচ্ছিল। খগেন তাকে হাতের ঠেলা দিয়ে থামিয়ে দিল। তারপর বলল, এই বাড়ি যাচ্ছি। আমি আর কোবরেজ মশাই ওই পাশের গ্রামে গিয়েছিলাম ওই দরকারি কাজে। আমরা 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 না এবার আসি, বুঝলেন? এ কথা বলে খগেন হন হন করে সোজা হাঁটা দিল। আর শচীন কোবরেজও ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে হেঁটে চললেন তার পেছন পেছন। বাদল মাস্টার এক দৃষ্টে তাদের চলে যাওয়াটা দেখছিল। হঠাৎ তার মুখে কেমন এক অপার্থিব হাসি খেলে গেল। এমন হাসি যে কোনো মানুষ হাসতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। হাঁটতে হাঁটতে শচীন কোবরেজ নিজের বাড়ির কাছেই চলে এসেছিলেন। আর একটা বাঁক ঘুরলেই তার বাড়ি। কোবরেজ মশাই আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললেন, কি হলো বলতো খগেন? অমন ভাবে মিছে কথা বলে দৌড়ে এলি কেন? কি ব্যাপার? হ্যাঁ, কোবরেজ মশাই, এখন না এইসব এসব কথা বলার সময় নেই। যদি 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 তোমার তোমার বাড়ির মধ্যে চলো, সব বলছি। আজ আর কাজ নেই গ্রামের অন্য কাউকে ডাকতে গিয়ে। জলদি চলো। খগেনের এ কথায় কোবরেজ আরো ঘাবড়ে গেলেন। আর কোনো কথা না বলে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন তিনি। ওদের অলক্ষ্যে একটা কালো ছায়া মানুষ এসে হাজির হয়েছিল ঠিক ওদের পেছনে। ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ওদের বাড়ির ভেতর ঢুকে যাওয়াটা দেখছিল সে। ঠিক যেন কোনো গোপন শিকারী সে শিকারের পেছন পেছন এখানে এসে হাজির হয়েছে। বাড়ির মধ্যে ঢুকে শচীন কোবরেজ তড়াম করে দরজাটা বন্ধ করে দিল। খগেনও তার পেছন পেছন বাড়ির মধ্যে ঢুকেই বাড়ির জানলাগুলোর দিকে দেখছিল ভয়ে ভয়ে। কি দেখছিস বলতো চারিদিকে? আর বাদল মাস্টারকে দেখে অমন ভাবে ভয় পেলি কেন? কি হয়েছে? আমার না অনেকদিন আগে থেকেই ওই 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 লোকটাকে না সন্দেহ হতো গো কোবরেজ মশাই। ওর মুখটা না কেমন যেন ছুচালো ছুচালো লুকোনো দাঁত আছে মুখে, বুঝলে? ঠিক যেন ওই কুকুরের দাঁতের মতো। বলিস কি? আমি তো খেয়াল করিনি এসব কখনো। তবে হতে পারে, আমি কখনো লোকটার মুখের দিকে দেখিনি। যাকগে, আমার মনে হচ্ছে
তুই খুব ভয় পেয়েছিস। হ্যাঁ, এক কাজ কর, আজ এখানেই ঘুমিয়ে পড়। আমি তো একা মানুষ, হ্যাঁ, কোনো অসুবিধেই হবে না। এমনিও বাইরে যা ঠান্ডা পড়েছে তা তো বলার মতো না। খগেন কোনো কথা বলল না, কিন্তু ভয়ে তার মুখটা সাদা হয়ে গিয়েছিল। শচীন কবরেজের কথায় শুধু মাথাটা নাড়ল সে। রাত গভীর হয়েছে ততক্ষণে। শচীন কবরেজ আর খগেন সামান্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। শচীন কবরেজের বাড়ির চারপাশের গাছপালায় কুয়াশা যেন তখন পাতার মতো চাপচাপ হয়ে আটকে আছে। খগেন বাইরের ঘরে একটা দড়ির খাটিয়ার ওপর মোটা ভুষো কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। রাত গভীর হওয়ায় প্রায় মরার মতোই ঘুমোচ্ছিল সে। বাড়ির জানলায় কুয়াশা জমে সাদা একটা জলের পর্দা তৈরি হয়েছে। সেই পর্দার ওপর একটা মুখের অবয়ব ফুটে উঠল হঠাৎ। ধীরে ধীরে তার চোখ দুটো লালচে আভায় জ্বলে উঠল। ধীরে ধীরে মায়াবী কোনো বলে জানলার পাল্লা দুটো খুলে গেল। একরাশ সাদা ধোঁয়া পেঁজা তুলোর মতো ঘরের ভেতর ঢুকলো। সামান্য সেই ছোট্ট জানলা দিয়ে একটা লম্বা কালচে লোক ভেতরে ঢুকলো। তার সাথে সাথে ঠান্ডা বাতাসের ঝাপটাও ঢুকলো ভেতরে। খগেন ঠান্ডায় আরো একটু কুঁকড়ে গেল যেন। ঘুমের মধ্যে একবার গুঙিয়ে উঠল সে। একটা লম্বা কালচে মূর্তি ধীরে ধীরে তার মুখের ওপর ঝুঁকে পড়ল। সাদা সূচালো দাঁত জানলার চাঁদের আলোয় ঝকঝক করে উঠল। প্রবল অস্বস্তিতে একটা চিৎকার করে খগেন চোখ খুলল, আর সাথে সাথে তার শরীর হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রবল একটা আলোর ছটা এসে লাগলো কালো মূর্তিটার গায়ে। খগেন সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে শচীন কবরেজের হাতে চলন্ত টর্চ দেখতে পেল। তিনি বিস্ফারিত চোখে ওদের দিকেই তাকিয়ে আছেন। কালো লম্বাটে লোকটা এক লাফে ছিটকে গিয়ে পড়ল ঘরের অন্যদিকে। হাড় হিম করা হিসিসে এক গলার স্বর শুনতে পেল খগেন আর শচীন কবরেজ। হতবাক আর ভয়ার্ত চোখে ওরা দেখল যে লোকটা ঘরের অন্ধকার থেকে উঠে দাঁড়ালো সে আর কেউ নয়, বাদল মাস্টার। কিন্তু কি বিভৎস চেহারা তার! তার কালচে শরীরটা লম্বাটে হয়ে গেছে, মুখে ঠিক যেন বুনো জঙ্গলি কুকুরের মতো দাঁতের শাড়ি, চোখ দুটো লাল পুঁতির মতো আলো জ্বলছে। কে কে এ কি? এই যে বাদল মাস্টার, তোমার এ কি অবস্থা? মূর্তিটা একবার দাঁত খিচিয়ে উঠল, তারপর হিস হিস করে সাপের মতো বলল, না, আমি বাদল মাস্টার নই। বাদল মাস্টার নামের কোনো মানুষেরই অস্তিত্ব নেই। আমি পিশাচ। মানুষের মনের অন্ধকার জমে জমেই আমার সৃষ্টি। যে সমাজ যত অন্ধকার, সে সমাজে তত আমার মতো পিশাচের বসবাস। তোদের মানুষের এই জগতে মিশে থাকার জন্য আমাদের তোদের মতোই দেহ ধারণ করতে হয়, বুঝলি? শচীন কবরেজ আর খগেন যেন পাথরের মতো বাদল মাস্টারের মতো দেখতে পিশাচের মুখ থেকে কথাগুলো শুনছিল। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে শচীন কবরেজের দিকে তেড়ে গেল সে। শচীন কবরেজ ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলেছিল। এমন সময় খগেনের যেন সম্বিত ফিরল। সে নিজের গায়ের ভুষো কম্বলটা তুলে ছুড়ে দিল বাদল মাস্টারের দিকে। কম্বলটা ঠিক জালের মতো বাদল মাস্টারের মাথাটা ঢেকে দিল। কবরেজ মশাই, কবরেজ মশাই, জলদি 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 দৌড়ে বেরোন বাড়ি থেকে, জলদি! খগেনের কথায় কবরেজ দৌড় দিল দরজা লক্ষ্য করে। বাদল মাস্টার তখনও মাথার উপর থেকে কম্বলটা সরানোর আপ্রাণ চেষ্টা করছে। খগেন দৌড়ে আগেই বেরিয়ে গিয়েছিল। সে দ্রুত হাতে জানলাটা বাইরে থেকে বন্ধ করে দিল। কবরেজ মশাইও বাড়ির বাইরে বেরিয়ে বাড়ির মূল দরজাটা বন্ধ করে মোটা ছিটকিনেটা আটকে দিলেন। খগেন এবার ধীরে ধীরে সরে এলো জানলা থেকে। জানলার উপর ততক্ষণে দুমদুম আঘাত আর চিৎকার শোনা যাচ্ছিল। ও খগেন, কি হচ্ছে রে বা? আমার যে মাথা ঘুরছে, এ তো ভয়ানক কাণ্ড দেখে। কি হবে রে? এবার কোথায় যাব আমরা? আমরা কোথায় যাব? চলো চলো, আমরা 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 গ্রামের অন্য লোকেদের ডেকে আনি। ততক্ষণে ততক্ষণে এই পিশাচটার বাড়ির বাইরে না আসতে পারলেই ভালো। ভগবান, ভগবান, রক্ষে করো গ্রামের সবাইকে, রক্ষে করো। খগেনের কথাটা শেষ হলো না। শুকনো পাতার ওপর খসখস শব্দ হলো। কেউ যেন ভয়ানক গতিতে দৌড়ে এলো তাদের দিকেই। শচীন কবরেজ আর খগেন পিছন ফিরে দেখলো তাদের পেছনে এসে দাঁড়ালো মৃদুল ঘোষের বাবা। তার অবস্থা এখন ভয়ানক। ও খগেন, এবার কোন দিকে যাব রে? খগেন, ও খগেন, কিছু কর বাপ, তুই কিছু কর। দড়াম করে দরজাটা খুলে গেল হঠাৎ, আর বুড়ো কবরেজের বাড়ি থেকে বাইরে এসে দাঁড়ালো বাদল মাস্টার। দুই পিশাচের মাঝে খগেন আর শচীন কবরেজ যেন কলে আটকা পড়া ইঁদুর। কোন দিকে যে যাবে কিছুই বুঝতে পারল না তারা। পালানোর পথ নেই। আমরা পিশাচ। এই গ্রামের প্রতিটা মানুষকে যতক্ষণ না আমি পিশাচে পরিণত করছি, আমার লক্ষ্য পূরণ হবে না। সবার প্রথম যাকে কামড়েছিলাম তার দেহটা তোরা পুড়িয়ে দিলি। তাই তো ও পুরোটার উপর এবার আমি আমার নিজের নিয়ন্ত্রণ রেখেছি। আমি পিশাচ, ওই পুরোটাও তাই পিশাচ। আমরা পিশাচ,
আমাদের একটাই সত্তা, এই দেখ। বাদল মাস্টার কথা বলে নিজের ঘাড়টা একদিকে কাত করলো। ওরা অবাক হয়ে দেখলো মৃদুল ঘোষালের বাপও ঘাড় একদিকে কাত করলো। বাদল মাস্টার একটা হাত নাড়লো, মৃদুল ঘোষালের বাপও একটা হাত নাড়লো। ঠিক যেন কলের পুতুলের খেলা। বাবা! হঠাৎ চিৎকারে খগেন আর শচীন কোবরাজের হুঁশ ফিরল। ওরা চমকে উঠে যেদিক দিয়ে চিৎকারটা ভেসে এলো সেদিকে দেখল মৃদুল ঘোষাল হাতে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে নিজের বাপের পেছন পেছন এখানে এসে হাজির হয়েছে সে। তার দু চোখে ক্রোধের আগুন দিক দিক করে জ্বলছে। বাদল মাস্টার এবার তার সমূর্তি ধরল। তার মুখটা তুমড়ে মুচড়ে বিশাল দাঁতের শাড়ি বেরিয়ে এলো। ভয়ানক তার রূপ। শয়তান, তোকে আমি ছেড়ে দেবো না, তোকে ছেড়ে দেবো না। কথাটা বলেই মৃদুল ঘোষাল হাতের মশালটা ছুঁড়ে দিল বাদল মাস্টারের দিকে। মশালটা ঠিক গিয়ে লাগলো তার বুকে। তপ করে জ্বলে উঠল পিশাচটার শরীর। তার সাথে সাথেই মৃদুল ঘোষালের বাপ দু হাত মাথার উপর তুলে আকাশ ফাটানো একটা চিৎকার ছুড়ে দিল। শচীন কোবরেজ আর খগেন দু হাতে নিজেদের দু কান চাপা দিল সেই তীব্র চিৎকারে। কানে যেন তালা লেগে যায় এমন সে চিৎকার। দাও দাও আগুনের শিখা আকাশে মিশতে লাগলো, আর তার সাথে মিশতে লাগলো সদ্য ফোটা ভোরের সূর্যের আলো। লালচে আভায় ধীরে ধীরে ভরে উঠল চারদিক। শচীন কোবরেজ আর খগেন তাকিয়ে দেখলো এবার ভালো করে। তাদের সামনের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। কুয়াশা একেবারে পুরোপুরি সরে যেতে এবার দেখা গেল সামনের সব দৃশ্য। দুটো মানুষের অবয়ব দেখা যাচ্ছে সেখানে। মৃদুল ঘোষ হাঁটু মুড়ে বসে আছে। তার সামনে তার বুড়ো বাপের মৃতদেহটা পড়ে আছে। দেহটা দেখলে বোঝা যায় তার মৃত্যু হয়েছে প্রায় অনেকক্ষণ আগেই। বাদল মাস্টার যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু কালচে ঘাসের স্তূপ জ্বলে ছাই হয়ে আছে। বাতাসে ধীরে ধীরে সেই ছাই উড়ে গিয়ে মিশছে। দিনের সূর্যের আলো জানান দিচ্ছে অশুভের বিনাশ হয়ে নতুন দিনের সূচনা ঘটছে।